খুঁজি তারে আসমান জমিন, আমারে চিনি না আমি। কেন সারাক্ষণ এরকম বলিস? আমার বেজিং এর কানমলাও ভালো। তো ছোট থেকে আমাকে একটা কথা শুনে বড় হতে হয়েছে যে বাবা পরমটা বড্ড পাকা। দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের গল্প বিনোদন আড্ডায়। আজকে কিন্তু একটা স্পেশাল বিনোদন আড্ডা হতে যাচ্ছে। আজকে স্পেশাল কারণ আমার সঙ্গে রয়েছেন তিনজন স্পেশাল গেস্ট। আমার সঙ্গে আছেন এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী এবং আমার ভীষণ 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 পছন্দের একজন মানুষ পরমব্রত চট্টোপাধ্যায়। নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় কেন আছেন আমাদের সঙ্গে? আগামী 12 জুলাই আসছে সিনেমা আজব কারখানা, আর আজব কারখানা নিয়ে কিন্তু পরমব্রত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সেই সঙ্গে আছেন পরিচালক শবনম ফেরদৌসী এবং আছেন প্রযোজক সামিয়া জামান। আপনাদের সবাইকে সময়ের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, শুরুতেই আপনার কাছে জানতে চাই, ঢাকা তো পরমদার জন্য একদম নিজের বাড়ির মতো, তো এবার কেমন লাগছে? এবারের সফরটা খুবই ঝটিকা সফর, মাত্র 1.5 দিনের প্র্যাকটিক্যালি। তো সেই কারণে আলাদা করে কেমন লাগছে সুযোগ পাইনি, এবং সামিয়া আপা এবং শবনম মিলে যে পরিমাণ ঠেসে কাজ রেখেছেন 2 দিনে, তাতে আরোই খুব একটা সুযোগ পাইনি। তবে একটা কথা না বলে পারছি না যে ইন্টারেস্টিংলি গতকাল আমি এসেছি, মানে যেদিনকে আমি এসে পৌঁছেছি ঢাকায় আর কি, সেই দিনটা আমার জন্মদিন ছিল। তো সেইটা একটা খুব বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে আমার কাছে, যে একটি চলচ্চিত্রের প্রচারণার কাজে মধ্যে দিয়ে জন্মদিন পালন, এবং সেই প্রচারণার ক্ষেত্রে সেই কাজ চলাকালীন একাধিক কেক কাটা ইত্যাদি চমৎকার লেগেছে, এবং সব সময়তেই মুগ্ধ হই মানুষের উষ্ণ অভ্যর্থনা। এখানে এবারও তার ব্যতিক্রম ঘটলো না। দাদা, এই জন্মদিনের কথা একটু জানতে চাই, যে ওখানকার জন্মদিন মানে কেমন হয় এখন? এটা এটা ছোটবেলায় একটা শোনা একটা জোক মনে পড়ে গেছে। একটা বাচ্চা ছেলে, চাইনিজ জোক একটা, যে সে বেজিং এ গেছে আর কি গ্রাম থেকে। তো বেজিং থেকে ফিরে আসার পর সব ব্যাপারে বলছে বেজিং এর এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো। বাবা খুব রেগে গেছে, রেগে গিয়ে কানমোলা দিয়েছে। কেন সারাক্ষণ এরকম বলিস? আমার বেজিং এর কানমোলাও ভালো। তো ব্যাপারটা তো আলাদা নয়, মানে বেজিং এর কানমোলা মানে একই রকম হয় কলকাতাতে থাকলেও। আমি জন্মদিনের দিন সাধারণত নিজের শহরেই থাকি। নিজের শহর বলতে প্রাথমিকভাবে কলকাতা, কিন্তু আমার একটা বিচরণ আছে অনেকগুলি শহরের মধ্যে। তার মধ্যে কলকাতা পড়ে, মুম্বাই পড়ে, এবং ঢাকা অবশ্যই পড়ে, কিছুটা হলেও লন্ডন পড়ে। কিন্তু এখনো অবধি এই 43 বছরের জীবনে অধিকাংশ জন্মদিন কলকাতাতেই কাটিয়েছি, হয়তো একটা দুটো বাদ দিয়ে। এইবারেরটা ব্যতিক্রম ঘটলো আর কি। আচ্ছা দাদা, এই যে ঢাকা ঢাকা শুনছিলাম, ঢাকায় আসার তো বিশেষ কারণ আছে। এবার সিনেমাটার সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই গল্পটা একটু জানতে চাই। যে বেশ আগে কিন্তু আপনি এই যে রকস্টার পরমব্রত, এই গল্পটা একটু শুনতে চাই, যে কিভাবে যুক্ত হওয়া হলো। রাজীব বলে যে চরিত্রটি আমি করেছি, তার যে ব্যক্তিগত যে জার্নিটা আছে, যে যাত্রাটা আছে, যে একজন ভীষণভাবে উগ্র শহরবাসী মানুষ থেকে একেবারে প্রান্তিক গান বাজনার মধ্যে তার যে যাত্রাটা, এই যাত্রাটা বা এই জার্নিটা কিছুটা হয়তো বা আমারও আছে। আমি ছোটবেলা থেকে আমার বাবা মার কল্যাণে আমি এই ধরনের গান বাজনার মধ্যে বড় হয়েছি। মানে আজকে আমাদের বাংলার বলতে আমি সামগ্রিকভাবে বাংলা বলছি, সেই বাংলার বিভিন্ন প্রান্তের লোকগানের যে আঙ্গিকগুলো, যে ধারাগুলো, সেগুলো একেবারে আনকোড়া নতুন নাম ছিল না কখনোই আমার কাছে। সেগুলো সম্বন্ধে একটা জ্ঞান, একটা ধ্যান ধারণা সবসময়তেই আমার কাছে ছিল। আমি দীর্ঘ সময়, আবার বলছি, বাবা আমার কল্যাণে আমি বাউল ফকির সঙ্গ করেছি। তো সেই কারণে এইটা যখন আমার কাছে আসে, তো আমার মনে হয় যে এটা তো প্র্যাকটিক্যালি একদিক থেকে দেখতে গেলে আমার গল্প বলবো না, কারণ আমি কখনোই রাজীবের মতো একজন মানুষ নই। কিন্তু আমি যদি খুব ব্রডার অর্থে ধরি, বৃহৎ অর্থে ধরি, তাহলে কিন্তু আমরা অধিকাংশ শহরবাসীরা আমাদের শিকড়ের সঙ্গে যোগাযোগগুলো ভুলে যাই আর কি। তো এটা আমার কাছে কোথাও একটা সেই শিকড়কে নতুন করে চেনার ছবিও বটে, বা চেনার গল্পও বটে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে
অনেকটাই আইডেন্টিফাই করেছি। যে সামি আপার কাছে জানতে চাই, অনেকদিন ধরেই প্রশ্নটা মাথায় ঘুরছিল, তো পেয়েছি যেহেতু মাঝখানে একটা বড় গ্যাপ, এই আজব কারখানা যখন তৈরি হয়েছে তারপরে এই যে রিলিজের সময়টা, এই সময়টা আসলে কেন, বা একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, আসলে এখন মনে হচ্ছে যে গ্যাপের দিকটা বেশি হয়েছে, আমাদের দিক থেকে তথ্যটা আরো বেশি করে বোধহয় প্রচার করা দরকার ছিল। একটা তো গ্যাপ বিশ্বব্যাপী গ্যাপ, যেটা কোভিড গেল, এবং আমাদের ছবিটা আসলে ঠিক তার মধ্য দিয়েই তৈরি হয়েছে। তার আগেই শুটিং গুলো হচ্ছিল, মাঝখানেও কিছু হয়েছে, এডিটিং হলো। এরপরে আমরা প্রথম ছবিটা তৈরি হবার পর 2 বছর আগে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ছবিটাকে আনলাম। হ্যাঁ, বাংলাদেশেও ঢাকায় কিছু মানুষ দেখলেন, এবং সেখানে আমরা ফিপ্রেসি পুরস্কারও পেল আজব কারখানা। তারপর থেকে ছবিটা একটা মোটামুটি নিয়মিত একটি চলচ্চিত্র উৎসবগুলোর একটা যাত্রা করছে। ভারতে বেশ কয়েকটি উৎসবে গেল, তারপরে ইউরোপে, তারপরে আমেরিকায়। এই যাত্রাটা চলাকালীন সময়ে কত বছরের শেষ দিকে আমরা ভাবছিলাম যে ছবিটাকে এবারে আনা যায়, তো সেটাই পেছাতে পেছাতে আমরা এই বছর চলে আসলাম। কারণ গত বছর নানা রকম দেশে নির্বাচন থেকে শুরু করে অনেক ধরনের ব্যাপারে আমরা মনে হচ্ছিল আমাদের প্রস্তুতিটা ভালো হবে না। আপা অনেক ডকুমেন্টারি করেছেন এবং বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন, তো জানতে চাই যে আজব কারখানা নির্মাণের পেছনের যে তাগিদটা ছিল। 2012 সালে মার্চ মাস আমি একটা শো করতাম গানের টানে। বাপ্পা মজুমদার ছিল অ্যাঙ্কার, মিউজিক ট্রাভেল শো। এবং এই জিনিসটা মানে ফোক আর্টিস্টদের কাছে যাওয়া, মানে আমাদের ফোক ইয়েকে, গানকে, মিউজিককে পরিচয় করে দেওয়া, কিন্তু একজন পপ সিঙ্গার যাচ্ছে জনপ্রিয়। এটাই ছিল স্টোরিটা আর কি আমাদের। ফিকশন বাট বাস্তব জীবন থেকেই আপনি? না না, ওটা ছিল আমাদের একটা ফিচার শো ফর 71 টিভি। আমি এক্সিকিউটিভ প্রডিউসার, আমার প্রডিউসার ছিল। তো প্রথম 2-3টেতে আমি যেতাম আর কি, সঙ্গে বোঝানোর জন্য কি হবে স্ট্রাকচারটা। তো একদিন আমরা নেত্রকোনার কেন্দুয়াতে, তখন মার্চের ফার্স্ট উইক, শুটিং শেষ হয়ে গেছে, প্যাক আপ, সবাই চাটা খাচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি, তো দেখলাম সামনে দিগন্ত আদিগন্ত একদম সবুজ কচি ধানের ক্ষেত, আর ওখানে যেটা হয় সন্ধ্যার দিকে একটা দুধের স্বরের মতো একটা কুয়াশা পড়ে, আর 2-1 মানুষ ফিরে আসছে। তো হুট করে যেন মাঠটা, মানে ক্ষেত আমার কাছে একটা স্ক্রিন হয়ে গেল, ফিল্মের স্ক্রিনের মতো, এবং এক লহমায় আমি এই ফিল্মটা দেখে ফেললাম। এবং আমি ওই মুহূর্তের যে ফিল্মটা দেখেছিলাম এটাই এখন পর্যন্ত তাই। তার মধ্যে স্ক্রিপ্টে, ডায়লগে এদিক সেদিক হয়েছে, কিন্তু একটানেই ছবিটা দেখা। এটা আমার এমনিতেও হয়, আমি যখন একটা গল্প একবার দেখে ফেলতে পারি তখন আমি ওটাকে ধাওয়া করি যে ওকে, এই গল্পটা নাজিল হয়েছে, একে এবার করতে হবে। এটা ছিল। আচ্ছা, একটু কাস্টিংটা নিয়ে জানতে চাই, যে ভাবলেন বুঝলাম, কিন্তু পরমব্রতই কেন? বাংলাদেশেও ছিল, কিংবা অন্য যে কেউ হতে পারতো, তো পরমব্রতই কেন রকস্টার হিসেবে ভাবলেন? আমরা তো প্রথমে যেহেতু অনুদানের ছবি, আমাদের একটা এসে থাকে বাংলাদেশি আর্টিস্ট হতে হবে। ফলে সামি আপা আমরা প্রায় 2 বছর, 16তে না 17তে পেয়েছি, 1 বছর আমরা অনেক খুঁজেছি, অনেককে চেষ্টা করেছি। কিন্তু আমাদের এখানে হয় না যে আপনি কাউকে হয়তো একটু এদিক সেদিক আছে, তাকে একটু তৈরি হতে, হয়তো অ্যাটলিস্ট গিটারটা বাজাতে শিখতে হবে, কিংবা সে কোনো কারণে অনেক ওয়েট গেইন করেছে, একটু কমাতে হবে। তো ওই চেষ্টাটা আমাদের এখানে হয় না, মানে জেস্টার পোস্টার চাচ্ছিলেন একদম রেডিমেড, সেটা হ্যাঁ, শেষে আমরা ফেল হয়ে বাংলাদেশে বাধ্য হয়ে, আর দেখবেন আর সব আর্টিস্ট বাংলাদেশি, তখন আর একজনই থাকে, সেটা পরম। কারণ আমার দরকার একজন গিটার বাজাতে পারা, 40 কাছাকাছি একজন বয়সী আর্টিস্ট, এবং যাকে আবার লম্বা হতে হবে একটু। এটা একটা ব্যাপার ছিল, কারণ আমাদের এখানে সামহাউ রকস্টাররা সব টল। গানটার কথা বলো, এটাও আমরা ভাবছিলাম যে ওনার সাথে, যে আপনার সাথে যে গানের একটা সম্পর্ক আছে, মানে এই জার্নিটার কথা ভাবে জানতাম, মিউজিশিয়ানটা জানতাম অনেক আগে থেকে, ওর ফিল্মেও সেটা আছে, তাই না, একটা সাথে। ফলে নিজে যেহেতু প্র্যাকটিস করে, এবং ওই গিটারটাও যে থাকে না যে বোঝা যাবে নতুন ধরেছে, মানে একদম ইজিলি বাজায়। এই ক্যারেক্টারটা হচ্ছে খুব স্টার, বিগ স্টার সে একজন। ফলে যার এই স্টার ফিলিংটার মধ্যে না গেছে, যার মধ্যে সেলিব্রিটি হয়ে উঠবার ব্যাপারটা না আছে, সে এটা বডিতে, ফিজিক্যালি এটাকে গ্র্যাব করতে পারবে না। ফলে আমরা কিন্তু সবসময় এখানে একটু পরিচিতি কাউকে খুঁজছিলাম, তো পরম তো এটা জানে, ফলে ওটা আমাকে ওকে শিখে দিতে হয়নি। তার মানে আলাদা করে চ্যালেঞ্জের জায়গাটা বোধহয় এই সিনেমাতে ছিল না, আপনি যা সেভাবেই কি? না, আসলে তা নয়, কিন্তু
এটা একদিক থেকে দেখতে গেলে মানে আমি যদি শুধু চরিত্রটির কথা ভাবি, সেটা আমার কাছেও একটা কি বলবো, একটা স্বপ্নের জার্নির মতো। তার কারণটা, স্বপ্নের জার্নি এই কারণে বলছি, তার কারণটা হচ্ছে যে আমি নিজে রাজীবকে আমরা শুরুতে যে ধরনের গান বাজনা করতে দেখি, আমি সেই গান বাজনার সঙ্গেও যুক্ত ছিলাম, সেই রক ব্যান্ড বা হেভি মেটাল ইত্যাদি আর কি। তো আমরা যারা 90s জুড়ে বড় হয়েছি আর কি, তাদের সব সময়তেই তাদের স্বপ্ন ছিল যে আমরা আমাদের শহুরে জীবনযাপন থেকে পাশ্চাত্যের যেগুলো আমরা নিয়েছি, যেগুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি বা যেগুলো আমরা শিখেছি, সেটার সঙ্গে আমাদের দেশের মাটির জিনিসটা মেলাবো, এটা সবসময়তেই আমরা স্বপ্ন দেখেছিলাম। তো সেইটা কোথাও একটা, এই ছবিটা কিন্তু এই রাজীবের আর্টটার মধ্যে দিয়ে সেটাই কিন্তু বেরোয়, যে আমরা শুরুতে রাজীবকে যে গান বাজনা করতে দেখি সেটাই কোথাও একটা মিশে যায় যখন সে এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন ঘুরতে থাকে আর কি। তো এটা তো ব্যক্তি পরমব্রত এটাই চেয়েছিল করতে, তাই না, যে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস যাকে আমরা ইংরেজিতে বলি, সেটা যাতে করা যায়। তো সেটা করার সুযোগ আমি পেয়েছি। আমি মানে চিরকাল এসিডিসি বা মেটালিকার ফ্যান ছিলাম ছোটবেলায়, সেরকম চুল করে সেরকম ভাবে বাজাতে পেরেছি, এবং আমার ভালো লেগেছে ওই সোলোগুলো বাজাতে পেরে, বাজিয়েছে তো ভাইকিংস এর ওরা, কিন্তু তার সঙ্গে হাত মেলাতে পেরে আমার প্রচন্ড একটা মানে কি বলবো, ইগো বুস্টিং, ইগো ম্যাসাজিং হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি যে পরিবেশে যে গান বাজনার গন্ধ নিয়ে বড় হয়েছি, এবং যেটাকে আমি এখনো মনে করি ওটাই আমাদের প্রকৃত শিকড়, সেটার মধ্যে যাওয়া হয়েছে। যে গান বাজনাগুলোর কথা আমি বইতে, গবেষকদের বইতে বা যারা এই ধরনের গান বাজনা শহরে গিয়ে করেন তাদের মুখে শুনেছি, সেই গান বাজনাগুলো বা সেই ধারাগুলোকে আমি চাক্ষুষ করতে পেরেছি। তো এটা এই অভিজ্ঞতাটা অনেকটা বড় পাওনা আমার কাছে। আপা, অনুদানের সিনেমা নিয়ে জানতে চাই। অনুদানের সিনেমা দেখা যায় এক সময় একটা একটু ঢাকা পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আজব কারখানা নিয়ে আপনার ভাবনাটা একটু শুনতে চাই। সেরকম ব্যাপার ছিল বলা যায় এক সময়, যে কারণ অনুদান তো বেশ অনেক বছর ধরে দেওয়া হচ্ছে। আমি নিজেও আগে পেয়েছি, এবং খুব সুখবর হলো যে এবারে আমাদের এই ছবিটা তো পেয়েছিল শবনম ফেরদৌসী, এবারের যে অনুদান, যেখানে আপনি দেখবেন যে আমরা অনেকে জানি তারা অনেকদিন ধরে চলচ্চিত্রের মধ্যে আছেন, তারা অনেকেই পেয়েছেন। এটা আমার ধারণা বরাবরই ছিল যে সরকারের পক্ষ থেকে যেভাবে এই অনুদানটি দেওয়া হয়, যে তারা প্রযোজনা করার চেষ্টা করছেন না বা অন্য কোনোভাবে ছবিটাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন না, একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে দেওয়া হচ্ছে, এর একটা সুফল আমরা দেখতে পাবো। এবং আমরা কিন্তু সেই সাইকেলটার মধ্যেই এখন আছি। কারণ সম্প্রতি বলতে গত 3-4 বছরে বেশ কিছু ছবি এসছে অনুদানের মাধ্যমেই, যেগুলো কিন্তু দেশে বিদেশে যাচ্ছে এবং আমাদের এখানেও এক ধরনের সাড়া ফেলতে পারছে। আপনি যদি জাতীয় পুরস্কার দেখেন, সেটা যদি আপনার মানদণ্ড হয়, সেখানেও ভালো করছে। সুতরাং ওই ঢাকা পড়ে যাওয়ার সময়টা, যখন অনুদানের কিছু ছবি হয়তো হয়েছে যেগুলো আমরা জানতেও পারিনি বা দেখতেও পারিনি, সেই সময়টা কিন্তু আমরা পার হয়ে চলে এসেছি। এখন কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের যেটা মানে বছরের যে ক্যালেন্ডারটা আর কি, সেখানে কিন্তু যারা এখানে ছবি বানান বা বানাবেন ভাবছেন, তারা কিন্তু প্রত্যেকে আবেদন করছেন এবং 1 বছর আগে থেকে সেটার জন্য প্রস্তুত হচ্ছেন। আজব কারখানার ব্যাপারে যেটা বলবো, যে অবশ্যই নীতিমালার একটা যে দিকটা, যে বাংলাদেশের সংস্কৃতিকে বহন করা এবং তাকে পরিচয় তুলে ধরা, সেটি আমাদের ছবিটি একেবারে মানে 100তে 100। আমি মনে করি যে আমাদের দর্শক অনেক বছর ধরে 50-এর দশক থেকে যে ধরনের বিভিন্ন ধরনের বাংলা ছবি দেখে অভ্যস্ত, এটা একটা ধারাবাহিকতার বিষয়, যেখানে আমি আমাদের বাংলাদেশের দর্শককে অনেক মানে অ্যাডভেঞ্চারাসই মনে করি। তারা যদি পান সুযোগ ছবিটা দেখার, তাহলে আশা করি তারা দেখবেন এবং দেখে তাদের ভালো মন্দের কথা প্রকাশ করবেন। আমরা আমাদের দিক থেকে এখন চেষ্টা করছি 12ই জুলাই সিনেমা হলে এসে ছবিটা যত বেশি মানুষ দেখবে। সৌভাগ্যবশত সিনেমাটা আসলে আমারও দেখার সুযোগ হয়েছিল ওই ফিল্ম ফেস্টিভ্যালে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো একটা সারপ্রাইজ নষ্ট হবে কিনা জানি না, হিলাল হাফিজের গানটা নিয়ে এটা কোনো সারপ্রাইজ না, এটা চাই আমরা সবাই জানি। একবার ডাক দিয়ে দেখো কতটা কাঙাল, এটা রাজীবের কথা। তো মানে রাজীবের মতো আরো অনেক নগরবাসীর কথা এটা, যারা নিজেরা রিয়েলাইজ করি না আমরা যে আমরা কতটা কাঙাল। হ্যাঁ, অ্যাকচুয়ালি। তো এবং যখন সেই এই ডাকটা যখন আসে, তখন সেই ডাকটা এলে পরে আমরা তখন উপলব্ধি করি যে আমরা কতটা কাঙাল আসলে। তো আমি ধরেই নিয়েছি যে এটা এই ছবির জন্য লেখা, পরে আমি রিয়েলাইজ করলাম যে না, এটা কবিতার লাইন, যেটা অনেক আগে লেখা। মানে
ইসরাইল একটা হাফিজের আসলে উনি তো স্বাধীনতা খুব পাওয়ার বেশি পরে। লেখেননি, খুব অল্পই কবিতা ওনার, কিন্তু তার যে সার্বজনীনতা এবং গভীরতা এবং আমাদের বাঙালির মন মানস সাহিত্যের একেবারে কেন্দ্রে উনি, এটা আমাদের ভীষণ সৌভাগ্য এবং এটা আমি শবনমেরই পুরোপুরি ক্রেডিট ওনার সাথে, ওনার ভালো সম্পর্ক তোমার সব মিলিয়ে। উনিও খুব স্নেহ ভরে আমাদের কবিতাগুলো ব্যবহার করতে দিয়েছেন, গান বিশ্বাস করে আস্থা রেখে। এটা আমাদের ছবির এবং আমাদের নিজেদের জীবনেরও কিন্তু একটা বিশেষ ঘটনা। পরমদা নিজে একজন নির্মাতা, একজন প্রযোজক, নিজেকে সঁপে দিয়েছেন দুজনের হাতে। তো এই যে সমালোচনার জায়গা জানতে চাই যে কখনো কি মনে হয়েছে যে এটা অনেকবার। এভাবে, অজস্র ভেরি অনেস্ট অ্যান্সার। হ্যাঁ, এটা নিয়ে আমি দেখেছি 70-এ লও সহজে। ঠিক আছে, তো একদম এটা শবনমের সামনে আমি একাধিকবার বলেছি, শুটিং চলাকালীনও বলেছি, তার পরবর্তীতেও বলেছি, বলতে কোনো অসুবিধে নেই। প্রচন্ড বিরক্তি লেগেছে অনেক ক্ষেত্রে, এবং আমি নিজেকে বুঝিয়েছি। একটা মজার অভিজ্ঞতা শুনতে চাই আমরা। প্রথমবার একজন ছবি বানাচ্ছেন, তো সেটার ক্ষেত্রে অনেক জিনিস যেটা খুব সহজে করা যায়, সেটা হয়তো রকেট সায়েন্স হয়ে যেতে পারে, হ্যাঁ এরকম হতেই পারে, এবং সেটা হয়েওছে। কিন্তু সব শেষে যেটা ম্যাটার করে, এটা আমি আপনাকে আমার ক্যারিয়ারেই করা এমন সব ছবির নাম বলতে পারি যে ছবিগুলির নির্মাণ অভিজ্ঞতাটা কিন্তু মোটেও খুব একটা সুখকর নয়, বাট হোয়াট ম্যাটার্স, হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট লোকের কাছে, যেটা শেষ অবধি থাকে, সেটা হচ্ছে শেষে যেটা থাকে। হ্যাঁ, তো সেইটার কথা বলবো আমি। সেটা আমি নিজেও ঠিক জানতাম না। আমি ইনফ্যাক্ট ডাবিংয়ে এসে যখন আমি ছবিটা প্রথম দেখলাম, গোটা ছবিটা অ্যাট ওয়ান গো যখন দেখলাম, তখন আমি বেরিয়ে, শবনমের নিশ্চয়ই মনে থাকবে, স্টুডিওর বাইরে বসে আমি বলেছিলাম যে আমি কিন্তু যা ভেবেছিলাম তার থেকে বোধহয় 100 গুণ ভালো একটা জিনিস দেখলাম আর কি পর্দায়। তো অভিনন্দন আপনাকে। আমি কিন্তু বেরিয়ে শবনমকে সামনেই বলেছিলাম। আচ্ছা আপা, আপনি তো প্রযোজনা করছেন, কিন্তু আপনার দীর্ঘদিন নির্মাণ আসছে না, তো এই বিষয়টা একটু জানতে চাই যে আবার কবে আমরা পাবো? আমি ঠিক জানি না যে আমি সরাসরি চলচ্চিত্র আর নির্মাণ করব কি না, খুব সেরকম তাগিদ অনুভব না করলে, কারণ এটাও আমার নিজের প্রফেশনাল জীবনের যাত্রার মধ্যে দিয়ে কিন্তু আমি এই জায়গাটায় এসেছি। কারণ আমিও ছবি নির্মাণ করেছি, কিন্তু আপনি জানেন আমার টেলিভিশনের ক্যারিয়ার আসলে অনেক বেশি, এবং সেখানে আমি মূলত প্রডিউসার হিসেবেই কাজ করেছি। আমাকে পর্দায় দেখেছেন 1.5 বছর, কিন্তু আমি অনুষ্ঠান প্রযোজক এবং ডকুমেন্টারি কমিশন করেছি অনেক ইত্যাদি। তো সেটা করতে গিয়েই দেখলাম যে প্রযোজকের যে ভূমিকাটা, সেটা আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে খুবই কম আমরা দেখি। আমরা প্রযোজক বলে ভাবি একজন হ্যাঁ একটু মোটাসোটা, আমি ওই মানুষ এটা চেক লিখে দেবেন, কিন্তু সে তো ফিনান্সিয়ার বা একজন ফিনান্সিয়ার হয়তো। এখন এটা মাল্টিপল অর্গানাইজেশন মিলে টাকাটা জোগাড় করে এবং পুরো ছবিটার একটা টোটাল ব্যবস্থাপনা বা ভিশন, এবং হোপফুলি পুরস্কার পেলে সেই ছবিটাকে এই ছবিটা আমার, হ্যাঁ সেই জিনিসটা যে একটা আছে, তো সেটা আমি করতে চাই। কারণ আমার মনে হলো যে আমি আরও অনেক আরও কিছু প্রজেক্টে আমি সেই সেগুলোকে আমি আসলে করাতে পারি, ছবিগুলো হবে যদি আমি করি। নির্মাণের জন্য যেই একাগ্র সাধনা দরকার এবং প্রতিভা বা ওই জিনিসগুলো বাদ দিলাম, তারপর একাগ্র সাধনা দরকার, সেটা আমার পক্ষে করা সম্ভব হয়নি। আমি যখন আমার ছবিগুলো বানিয়েছি তখন কিন্তু আমি মূলত প্রডিউসার হিসেবেই কাজ করেছি, সেই পুলিশ সামলানো কি এই সমস্তই চলছে। তার মধ্যে কখন আমি ছবির শর্ট ভাববো, কখন সেটা ওই এডির উপর নির্ভর করে। সেটাও আমাদের একটা আলোচনা ছিল যে আমরা যারা এখানে ইন্ডিপেন্ডেন্ট সেক্টরে বা স্বাধীন চলচ্চিত্র করছেন, তাদের আমাদের প্রডিউসার আরও তৈরি হওয়া দরকার, যাতে নির্মাতা তার নির্মাণের পিছনেই তার সমস্ত সময়টা দিতে পারে। সেটা আমি আমার ছবি করার সময় করতে পারিনি। শবনমকেও আমি সেরকমভাবে এই ছবির ক্ষেত্রে, কিন্তু আমাদের একটা যৌথ আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, আমরা সহকর্মীও। এটা আরও করতে চাই, আরও কিছু প্রজেক্ট আছে। তো মনে হয় যে আমার এখানে হয়তো আমি আরও একটু বেশি ভালোভাবে কাজ করতে পারবো অ্যাজ এ প্রডিউসার। আচ্ছা, পরমদার কাছে একটু যাই। পরমদা, একটু বলিউড নিয়ে কথা বলি। বলিউডে তো কাহানি দিয়ে ভীষণভাবে পরিচিতি পেয়েছেন, এবং তারপরে বলিউডের সিনেমা বলি, ওটিটি বলি,
ওয়েব সিরিজগুলোতেও শক্তিশালী বিভিন্ন ক্যারেক্টার করছেন। তো বলিউডের এই যাত্রাটা কেমন লাগছে, কিংবা বলিউডে কি পরমের নির্মাণ আমরা দেখতে পাবো কিনা? প্রথমে বলি যে কাহানি যদিও এখনো অবধি আমার হিন্দিতে করা সব থেকে বেশি প্রচারিত বা সব থেকে জনপ্রিয় ছবি, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। কিন্তু আমি হিন্দিতে সব থেকে বেশি কাজ করেছি গত 3-4 বছরে। সেটা ওটিটি হোক, সেটা নেটফ্লিক্সের সিরিজ হোক, প্রাইম ভিডিও সিরিজ হোক, হটস্টারের সিরিজ হোক, সেটা ছবি হোক, সেটা যাই হোক না কেন। তার মধ্যে পারি আছে, বুলবুল আছে, কর্ণ প্রবীণ তাম্বে আছে, আরণ্যক আছে, পিআই মিনা আছে, মুম্বাই ডায়েরি সিজন 2 আছে, অনেকগুলি জিনিস আছে। তো সেটা চলছে, সেটা এখনো চলছে। সেটা যেরম যেরম কাজ করতে চাই, যেমন হচ্ছে সম্ভব, সেটা ভীষণভাবেই চলছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে একটি ছবি মানে শুটিংয়ের মধ্যে, আমি আরও 4টি দিন শুটিং বাকি আছে। ছবিটির নাম গোলাবি বলে একটি ছবি, হুমা কুরেশি আর আমি একটি ছবি করছি। তো সেগুলো তো চলছে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নির্মাণ আমরা কবে দেখতে পাবো? একজন নির্মাতা সবসময়তেই চান যে তিনি যেটা বানাচ্ছেন সেটা যতটা বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছানো যায়। তো বলাই বাহুল্য, হিন্দি যে বাজার বা হিন্দির যে রিচ, সেটা অনেক বেশি। সেটা তো সবাই চায় যে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে। আমিও চাই। ইনফ্যাক্ট কিছু জিনিস যেগুলো গত 1.5-2 বছর ধরে প্ল্যান করেছি, যেটা হিন্দিতেই করব বলে, নির্মাণ করব বলে, সেই রাস্তায় অনেক দূর হাঁটাও হয়েছে। মানে সেটা অনেক দূর এগিয়ে এসেছে জিনিসটা, মানে কাজ এগিয়েছে। এবং 2-1টা জিনিস একদম সেই মানে প্রায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে যাতে শুরু করতে পারি, থ্যাঙ্কফুলি। তো সেটা হোপফুলি ঈশ্বরের আশীর্বাদে আগামী বছর সেটা হয়তো করার সম্ভাবনা দেখা দেবে, ফিঙ্গার্স ক্রসড। তো সেটা নিশ্চয়ই ইচ্ছা আছে, নিশ্চয়ই প্ল্যান আছে। সেই প্ল্যান নিয়ে অনেক দূর। আচ্ছা, যে বাজারের কথা বলছিলেন, আপনাকে তো আমি টালিপাড়া আর ঢালিউডকে আলাদা করছি না, আমি একসঙ্গেই বলছি যে বাংলা ইন্ডাস্ট্রিটাও কিন্তু বিশাল বড়, 30-32 কোটি একটা ইন্ডাস্ট্রি। তো আপনাকে তো বলা হয় যে বাংলা চলচ্চিত্রের থিঙ্ক ট্যাঙ্ক, বা আপনি ভীষণ ভাবেন। তো এই বাজারের ক্ষেত্রে আপনি বাংলা ইন্ডাস্ট্রিকে কিভাবে দেখছেন? আমি একটু আলাদা করছি এখানে। আমি আলাদা করতে খুব চাই না, কিন্তু একটু আলাদা করছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের বাণিজ্যিক ছবির যে অডিয়েন্স, যেটা ভীষণ জরুরি। বাণিজ্যিক ছবি যদি না চলে, তাহলে কিন্তু অন্য ধারার ছবি তৈরি হয় না। হ্যাঁ, এটা খুব সহজ অর্থনৈতিক সমীকরণ। এটা বুঝতে বিরাট কোনো পণ্ডিত হতে হয় না। তো এইটা ভীষণভাবে প্রয়োজন। এবং আমার মনে হয় সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের বাণিজ্যিক ছবি আস্তে আস্তে খুব ভালো জায়গায় একটা যাচ্ছে। গত 1-2 বছরে যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে ছবিগুলি যত সংখ্যায় বাণিজ্যিকভাবে সফল হচ্ছে, যে ছবিগুলি, সেটা কিন্তু আজ থেকে 7-8 বছর আগে বাংলাদেশে কল্পনা করা যেত না। হ্যাঁ, বা 6-7 বছর আগে। পরপর আমি ধরি, হাওয়া সে অর্থে বাণিজ্যিক ছবি নয়, কিন্তু হাওয়ার যথেষ্ট সফল। সুরঙ্গ বলতে পারি, প্রিয়তমা বলতে পারি, তুফান বলতে পারি, এরকম সম্প্রতি। তো আমরা মানে বাংলাদেশে তৈরি হওয়া বাণিজ্যিক বাংলা ছবির একটা আপওয়ার্ড গ্রাফ কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেটা অত্যন্ত সুখের খবর, আনন্দের খবর বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য তো বটেই, আমি বলবো পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রির জন্য। কেননা কোথাও একটা কানেক্টেড। আর পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, তাহলে বলবো যে পশ্চিমবাংলার অডিয়েন্সের মধ্যে আর এই বাংলাদেশের অডিয়েন্সের মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, যেটার ভালো আছে কিছু, যেটা খারাপও আছে কিছু, দুটোরই আছে। এটা অনেক বিশদে গেলে রাত কেটে যাবে এটা নিয়ে আলোচনা করলে, কিন্তু ছোট করে বলতে গেলে আমি আপাতত এটুকু বলছি যে বাংলাদেশি যারা বাঙালি, যারা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন, তারা যে পরিমাণে একটি বাংলাদেশের তৈরি ছবি তারা যেখানে এখন আছেন সেখানে মুক্তি পেলে যেভাবে দেখতে ছুটে যান, পশ্চিমবাংলার বাঙালি অডিয়েন্স যারা বিদেশে বসবাসকারী, তারা কিন্তু সেভাবে ছুটে যান না। তো সেই জন্য পশ্চিমবাংলার বাংলা সিনেমার পরিধিটা আনফর্চুনেটলি কিন্তু পশ্চিমবাংলার মধ্যেই আটকে। তার মধ্যে প্রচুর ছবি সফল হচ্ছে। আর পশ্চিমবাংলার বাংলা ছবির চিরকালই একটা ধারা ছিল, সেটা যদি আমি ভালো করে গত 40-50 বছর মাপি, তাহলে দেখব পারিবারিক ছবি বেশি চলে। হ্যাঁ, সেটা একসময় অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, অনুপ সেনগুপ্ত এদের হাত ধরে হয়েছে। যে ছবিতে ইনফ্যাক্ট রেজ্জাক সাহেব, তারপর আলমগীর সাহেবের আগে ভীষণভাবে অভিনয় করতেন।
এখনো কিন্তু যদি দেখেন যে নতুন পশ্চিমবাংলার যে নতুন মেইন স্ট্রিম বাংলা ছবি, সেটাও কিন্তু ভীষণভাবে পরিবার ঘেঁষা, হ্যাঁ, পারিবারিক ছবি সেগুলো। তো সেই ছবিগুলো ভীষণভাবে সফল হচ্ছে, কিন্তু পরিধিটা এখনো এসেনশিয়ালি হয়তো পশ্চিমবাংলার মধ্যে আটকে আছে। আপনার এই প্রশ্নের উত্তরে মনে হচ্ছে যে আমি একটা মোটামুটি একটা ছোটখাটো ক্লাস আমি অলরেডি মানে করে ফেললাম। এটাই আমার বিপদ, আমি সেই জন্যই, হ্যাঁ, মানে এই জন্যই আমি হয় চুপ করে থাকি, নাহলে অনেক কথা বলি। এখন আমার আরেকটা কিছু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এই যে এত কিছু আপনি যে ভাবেন, আমি জানতে চাই এটা যে এমন নয় কিন্তু একদিন সকালে উঠে খাতায় সই করে ভাবতে বসি, না, না, না। ন্যাচারাল। আচ্ছা, যে সাংস্কৃতিক পরিবার থেকে আপনি উঠে এসেছেন, তো এই জায়গাটাকে আপনাকে এই ভাবনাতে কোনো কি বলবো যে দানা বাঁধতে সুযোগ করে দিয়েছে কিনা? নিঃসন্দেহে আমার মানে ভাব জগতের ওপর একটা বড় প্রভাব আছে আমার, আচ্ছা। আমার বেড়ে ওঠার আর কি, এবং সেটাকে আমি ভীষণভাবে কি বলবো উদযাপন করি প্রত্যেক মুহূর্তে। আমি যেভাবে বড় হয়েছি, যে পরিবেশে বড় হয়েছি, সেটা আমি আজকে যেটুকু যা করছি সেটা পুরোটাই আমার মনে হয় অধিকাংশের জন্যই অন্তত সেটা দায়ী। তেমনি আবার একটা বিপদও আছে এটার। সেই বিপদটা হচ্ছে যে একটা বাংলায় কথা আছে না, বেশি বুঝলে বোঝা হয়ে যায়, হ্যাঁ, আর বা বেশি ভাবলে তাকে আঁতেল বলা হয়, যে দুটোই আছে। তো এই দুটো কিন্তু আবার ওই পরিবেশ থেকেই আমার মধ্যে এসছে। তো সেটা অনেক ক্ষেত্রে হয়তো আমার কাজ করার ক্ষেত্রে বিপদও হয়ে দাঁড়িয়েছে। চাপ হয়ে যায় কখনো কখনো। চাপ হয়ে যায়, বিকজ ছোট থেকে আমাকে একটা কথা শুনে বড় হতে হয়েছে যে বাবা পরমটা বড্ড পাকা, হ্যাঁ। তো এখন সেভাবেই মানে আমি তো সেভাবেই তৈরি হয়েছি, আমি সেভাবেই ওয়ার্ড, সেভাবে আমি তো সেটা তো চেঞ্জ করা যাবে না, বা সেটাকে আমূল পরিবর্তন করার খুব ইচ্ছেও আমার নেই। তার কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের মতো, তো আমি একটা রকম, তো সেই রকমটা নিয়ে যেটুকু যা করা যায়। আচ্ছা, এমন একটা জায়গা থেকে এসে আপনি কি মনে করেন নিজেকে কতটা সফল মনে করছেন আপনি, যে আমি সত্যি কিছু একটা ধরে রাখতে পেরেছি? বা রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, খুব মানে ভীষণ মানে সকলের জানা কবিতা, লাস্ট লাইনটা হচ্ছে মাইলস টু গো বিফোর আই স্লিপ। হ্যাঁ, তো অনেক 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 হাজার মাইল এখনো হাঁটা বাকি আছে। তো সেটা ওইটা নিয়ে কোনো আলোচনার সময়ই আসেনি এখন। আচ্ছা, একটু ব্যক্তি জীবন নিয়ে জানতে চাই যে আসুন এবার, ব্রিং ইট অন। আচ্ছা, না খুব বেশি কঠিন না, প্রশ্নে যাব না, সমস্যা নেই, বলুন। হ্যাঁ, প্রশ্নে যাব যে মানুষ বলে যে বিবাহিত আর জীবিত, এখন জীবিত জীবনটা কি খুব মিস করছেন কিনা, নাকি এখনো জীবিতই আছেন? না, মিস তো করছি না আসলে। একদিক থেকে দেখতে গেলে সেটা হচ্ছে যে আমি যেহেতু আমি আমার বাবা মা অল্প বয়সে হারাই আমি, তো সেই কারণে সে অর্থে দেখতে গেলে আমি খুব পরিবার জীবন আমার অনেক দিন ছিল না আর কি। তো অনেক দিন পরিবার জীবন না থাকার ফলে মানুষ একরকম হয়ে যায়, তো সেটা থেকে আমি খুব সচেতনভাবে নিজেকে আটকে রেখেছিলাম। বাট এখন একটা পরিবার জীবন হওয়ার ফলে সেই শূন্যস্থানটা আরো বেশি করে পূরণ হচ্ছে। কাজী ওই জীবিত বা বিবাহিতের বাইনারিতে আমি অন্তত এই মুহূর্তে ঢুকতে চাইছি না, বা ঢোকার প্রয়োজন নেই। এনজয় করছেন? হ্যাঁ, হ্যাঁ, খুবই, হ্যাঁ, খুবই। আচ্ছা, এই যে ভালো সময়ের কথা শুনছিলাম, ভালো সময়ের কথা আমরা আরেকটু শুনি যে আজব কারখানা নিয়ে ভালো সময় বা প্রত্যাশাটা কি করছেন? আমি আবারও বলছি যে আমার এতগুলো বছর তো হলো সিনেমার দুনিয়ায়, তো আমি বারবারই বুঝি যে এক একটা ছবির এক একটা নিজস্ব জার্নি থাকে। এক একটা ছবি আমরা করি, সেটা ভীষণভাবে বাণিজ্য সফল হবে এবং সবাই আমরা মুখিয়ে থাকি যে এই ছবিটা চলবে, থিয়েটারের লোকজন হামলে পড়ে দেখবে, হ্যাঁ, এবং সেটা না হলে খুব মন খারাপ হয়, সেটা হলে প্রচণ্ড আনন্দ হয়। তেমনি আবার এক একটা জিনিস করা ইটসেলফ একটা অভিজ্ঞতা হয়, এবং সেই অভিজ্ঞতাটা অনেক কিছু দেয় মানুষকে। তো আজব কারখানা আমার কাছে সেরকম একটা ছবি। নিশ্চয়ই শবনম তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র, ও চাইবে লোকে থিয়েটারে দেখুক, সামিয়া বা প্রযোজক তো চাইবেনই যে থিয়েটারে লোকে আসুন, আমিও চাইবো। বাট আমার এটাই বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এটাকে মানে আমি বলার চেষ্টা করছি, ধরুন যে কোনো জিনিস আরেকটা জিনিসের সঙ্গে তুলনা না করা ভালো। হ্যাঁ, আমার মনে হয় আজব কারখানা যদি সঠিকভাবে পরিবেশিত হয়, আজব কারখানা দেখার যে অডিয়েন্সটা আছে তারা ঠিকই বেছে নেবে আজব কারখানা। অসাধারণ। আপা, আপনার কাছে একটু জানতে চাই প্রত্যাশার জায়গাটা। যেটা একমত হয়ে বলছি যে এই ছবি করতে পারার অভিজ্ঞতাটাই কিন্তু আমার জীবনের একটা ভালো সঞ্চয়। আমি গর্বিত, আনন্দিত যে এই ছবিটা শেষ করা গেছে, ছবি করেছে শবনম, তার ছবিটা করতে পেরেছে। আর
যেই দর্শকদের কথা মাথায় রেখে ছবিটা বানানো বা আমরা যাদের কথা কল্পনা করছি তাদের কাছে যদি নিয়ে যেতে পারি ছবিটাকে, তাহলেই আমাদের এই চেষ্টাটা সফল হবে। এবং আপাতত একটা খুব সামনের কাছের একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছি। 12ই জুলাই ছবি বাংলাদেশে মুক্তি পাচ্ছে এবং তখন মানে সাধারণ দর্শক ছবিটা দেখতে শুরু করবেন এবং ছবিটার একটা নতুন জার্নি আবার শুরু হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। একটু পরিচালকের তো সন্তানের মতো একটু জানতে চাই যে কেমন প্রত্যাশা করছেন? প্রত্যাশা আমি সবসময়, এটা আসামি আপা বলে যে তুমি সবসময় আগে নেগেটিভটা এসে করো, আচ্ছা কিন্তু এটা হচ্ছে আমার লাইফ এক্সপিরিয়েন্স যে আমি 0 রাখি, আচ্ছা কিন্তু আমার একটা চাওয়া আছে যে এরা দেখুক। থাকে না যে যে কোনো ছবির ক্ষেত্রে, যেমন আমার কিছু ডকুমেন্টারি ছিল যে 10 জন দেখলে আমি জানি, ওই 10 জনের রিভিউ পেলে আমি খুশি, আমার এই বেশি দরকার, এরকম একটা ব্যাপার। প্রত্যাশার মাত্রা আমার জীবনে সবসময় কম, আমি খুব বেশি এক্সপেক্ট করি না। কাজটা ঠিকঠাক মতো, ওটা নিয়ে আমার ভীষণ প্রত্যাশা, যে কাজ যতখানি না হচ্ছে আমার সারাক্ষণ এখনো আমার আজব কাকা নিয়ে খুঁতখুঁতে নিয়ে এখনো যে না এই জায়গাটা এখনো হয় নাই। হ্যাঁ, কিন্তু মানুষের আমি মনে করেছি একটা শ্রেণী দর্শক দেখবেই, কারণ এই ক্রাইসিসটা যার ভেতরে আছে, যে বহন করছে, এটা তো অনেকের মধ্যে আছে। আমি তো শুধু এখানে একটা ক্যারেক্টার কথা বলছি না, অনেকের হয়েই বলছি, তারা এটাকে কানেক্ট করবে। পরমদা, আপনি তো একটা বিশেষ অনুরোধ আর কি, একজন অভিনেতা, একজন প্রযোজক, একজন নির্মাতা, সেই সঙ্গে কিন্তু আপনি একজন গায়কও। আমরা একটু 2 লাইন শুনতে চাই। এই ছবিটা যেরকম বা যে কথাগুলো বলার চেষ্টা করে বা যে অন্তর্জগৎটাকে ছোঁয়ার চেষ্টা করে, সেটার সঙ্গে কোথাও একটা সাযুজ্য রেখে এরকম একটা গান আর কি। খুঁজি তারে আসমান জমি, আমারে চিনি না আমি, খুঁজি তারে আসমান জমি, আমারে চিনি না আমি, কি ভীষণ ভ্রমেতে ভ্রমি, কি ভীষণ ভ্রমেতে ভ্রমি, আমি কোনজন সে কোন জনা, কি কথা কয় রে দেখা দেয় না, কি কথা কয় রে দেখা দেয় না। থ্যাংক ইউ। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ Thank you দাদা, very much. অনেক ধন্যবাদ। ধন্যবাদ।